আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য কৃষির অ্যাসাইনমেন্টটি নিয়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 1 নং প্রশ্নের উত্তর লেখা আছে। তো এইভাবে তোমাদের 2 নং প্রশ্নে 1 নং প্রশ্নে ক এবং খ দুটি প্রশ্ন দেওয়া আছে এবং 2 নংয়ে দেওয়া আছে ক এবং খ দুটি প্রশ্ন। তো আমি তোমাদের এই 4টি প্রশ্নের সমাধান সুন্দরভাবে করেছি তোমাদের পাঠ্য বই থেকে। এখান থেকে কোনো কিছু কাটছাঁট করবে না, যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই তোমরা অ্যাসাইনমেন্টটি প্রথমে এটি খাতায় তোমাদের রাফ খাতায় তুলে নেবে। তারপরে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে সুন্দরভাবে বানানগুলি খেয়াল করে দেখে দেখে উঠাবে। তারপরে তোমরা স্কুলে জমা দেবে। তো এভাবে যদি তোমরা জমা দিতে পারো যেভাবে স্ক্রিনে লেখা আছে এইভাবে, আশা করছি তোমরা 100% নাম্বার পাবে এবং তোমাদের নাম্বার 1 নাম্বারও কাটতে পারবে না। তো তোমরা তোমাদের সুবিধার জন্য আমি একটু প্রশ্নের উত্তরগুলো পরে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং তোমরা বানান খুব সতর্কতার সাথে তোমরা দেখে উঠিয়ে নাও। আসলে ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না, এই জন্য আমি একটু দ্রুত পড়ে নেব। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ। 1 নং প্রশ্নের উত্তরে বলা আছে জিএম ফসল কাকে বলে। সংক্ষেপে জিএম ফসল বলতে বোঝায় ফসলের জেনেটিক বা বংশগতি পরিবর্তন। ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার এবং তুলনামূলক স্বল্প খরচের পদ্ধতি হলো ফসলের বংশগতিতে পরিবর্তন আনা। ফসলের জিনগত বিন্যাস বদলানো, ফসলের দৈর্ঘ্য সংবেদনশীলতার জন্য দায়ী জিন ছাঁটাই করা অথবা এমন পরিবর্তন আনা যাতে তা প্রশমিত থাকে। সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যম ছাড়াও অন্য বেশ কিছু আধুনিক উপায়ে এই লক্ষ্য অর্জন সম্ভব। এই ধরনের ফসলকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলা হয়। এই বিশেষ কৌশলসমূহকে সাধারণভাবে বলা হয় জীবকৌশল বা বায়োটেকনোলজি। 1 নং প্রশ্নের খ নাম্বারে বলা আছে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা। বাংলাদেশের ও ভিয়েতনামের কৃষিতে বেশি মিল ধান উৎপাদনে, তবে এক্ষেত্রে দৃশ্যত ভিয়েতনামের কৃষকদের অগ্রগতি বাংলাদেশ চেয়ে দ্রুত হয়েছে। 25 বছর আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অনগ্রসর ও দুর্বল ছিল, তারা প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। এই গতি পাওয়ার প্রধানতম কারণ হলো ভিয়েতনামের কৃষক সমাজ অত্যন্ত সংগঠিত। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল। সেখানকার সকল কৃষক কোনো না কোনো সমবায় সংগঠনের সাথে যুক্ত। কৃষি সমবায় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অন্তত 50% যোগান দিয়ে থাকে। স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকেও তারা আর্থিক সহায়তা দেয়। এই সকল সংগঠন কৃষিনীতি ও কর্মপদ্ধতি নির্ধারণ ভূমিকা রাখে। বাংলাদেশ ইতিমধ্যে কৃষিতে ভিয়েতনাম থেকে বেশ কিছু মাঠ প্রযুক্তি গ্রহণ করেছে। আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন থেকে কী বলা আছে, গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের সত্যসমূহ লেখো। দেখো, গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের সত্যসমূহ। প্রথম শর্ত, ফসল পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। দ্বিতীয় শর্ত, প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা। তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এই পদ্ধতিতে যে কোনো ফসল উৎপাদন সম্ভব হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি। বিশেষ ফসল ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা যায় না। এই কৌশলে কোনো ফসল বিপুল পরিমাণ উৎপাদন করা যায় না। সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হয়। এই পদ্ধতিতে ফসল হয় সম্পূর্ণ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত। সে খতে বলা আছে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক। প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা থেকেই গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে। তাই এখানে প্রথমে প্রচলিত দানাদার ইউরিয়ার সুবিধা ও অসুবিধা আলোচনা করা হলো, পরে গুটি ইউরিয়া সারের সুবিধা ও অসুবিধা তুলে ধরা হবে। দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা, এটি প্রয়োগ করা খুব সহজ। প্রয়োগে সময় ও শ্রম কম লাগে। গাছের মূল বা শিকড় ক্ষতিগ্রস্ত হয় না। বাজারে সহজলভ্য। দানাদার ইউরিয়া ব্যবহার অসুবিধা, দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়। এই সার পানিতে মিশে দ্রুত গলে এবং চুইয়ে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায়। বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজেই ক্ষেত হতে বের হয়ে যায়। এই সার ব্যবহারে অপচয় এবং খরচ বেশি হয়। গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা, গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়। গুটি ইউরিয়ার ব্যবহার 20-30 ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয়। গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে। গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন 15 থেকে 20 ভাগ বৃদ্ধি পায়। গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা, গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। চাহিদা অনুযায়ী গুটির আকার পাওয়া দুষ্কর। শুকনো মাটিতে প্রয়োগ করা যায় না। সার প্রয়োগ করতে সময় ও শ্রম বেশি লাগে। আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি অনেক উপকার হয়েছে। তো যদি তোমাদের এতটুকু উপকার হয়ে থাকে তোমরা আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক দেবে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দেবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।